আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ। বিভিন্ন জেলায় গণভোটের প্রচারণায় সরকারের উপদেষ্টারা। জনসচেতনতায় ঘুরছে ভোটের গাড়ি। প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। নির্বাচন কমিশনের আচরণ নিয়ে জনমনে প্রশ্ন। দিনাজপুরের ৬টি আসনে বিএনপি জামায়াতের মধ্যে মূল লড়াইয়ের আভাস। চ্যালেঞ্জ জানাচ্ছে বিদ্রোহী প্রার্থী। সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ পরিবারে হস্তান্তর। জঙ্গল সলিমপুরে সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি র্যাব প্রধানের। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৭ জন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ১০ আসনের খেলাফত মজলিস প্রার্থী আহমদ আলী কাশেমি, ঢাকা ১৮ আসনের গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৬ আসনের প্রার্থী আহসানুল্লাহ এবং ঢাকা ১৭ আসনের খেলাফত মজলিসের এমদাদুল হক। প্রার্থিতা প্রত্যাহারকারীরা জানান, জোটের অন্য প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। আর গণসংহতির বিলকিস নাসিম খান পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়েছেন। রিটার্নিং অফিসার জানান, আজকেই নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। আগামীকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আজকে ৫টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা, বৈধ তালিকা, সেটি আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে, বিশেষ করে ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, দুপুর পর্যন্ত ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এই খবর আমরা জেনেছি। আজ তো বিকাল ৫টা পর্যন্ত এই প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম চলবে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল থেকে, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কতটা? দেখুন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ঢাকার যে আসনগুলো সেগুলোর তথ্য আমার কাছে আছে। এছাড়া সারা দেশের যে আসনগুলো সেগুলোতেও এই কার্যক্রম চলছে আমরা যেটি জেনেছি। তবে সমন্বিতভাবে এই ২৯৮টি আসন, ২৯৮টি আসন এই কারণে বলছি কেননা আপনি জানেন পাবনা ১ ও ২ আসনে আদালতের নির্দেশনার কারণে নতুন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। এছাড়া এই যে ২৯৮টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করার পরে সর্বমোট চূড়ান্ত প্রার্থীর সংখ্যা কত হলো সেটি নির্বাচন কমিশন বিকেল ৫টার পরে একটি সময়ে তারা জানিয়ে দিবে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব ব্রিফিং করেছেন, তার কাছেও জানতে চাওয়া হয়েছিল কখন জানানো হবে চূড়ান্তভাবে প্রার্থীর সংখ্যা। তিনি আসলে বললেন এটি কিছুটা সময় লাগবে। সারা দেশের ২৯৮টি আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যগুলো আসবে সেগুলো যোগ করে বলতে তাদের কিছুটা সময়ের প্রয়োজন। এছাড়া বিকেলেও কিন্তু একাধিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলগুলো কিন্তু নিজ উদ্যোগে তাদের প্রার্থীর সংখ্যা জানিয়ে দিবে প্রত্যাহারের পরে, তাদের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা মাঠে কত থাকছে। এছাড়া এই যে প্রার্থিতা প্রত্যাহার চলছে সারাদিন। আগামীকাল প্রতীক বরাদ্দ হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো থেকে এবং সেই প্রতীক বরাদ্দের পরে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তবে যেটি দেখা যায় সাধারণত প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু হয়ে যায়, সেরকম কোনো বিধিনিষেধ আসলে নেই। আগামীকাল থেকেই চাইলে যারা প্রতীক পেয়ে যাবেন তারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারবেন। এছাড়া আজ পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের একটি বড় সভা রয়েছে। সেখানে প্রতিটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিরা থাকবেন। পোস্টাল ব্যালট নিয়ে তাদেরকে নির্বাচন কমিশন যেমন ব্রিফিং দিবে, সেই সাথে নানা বিষয় বা দ্বিধা যেগুলো আছে পোস্টাল ব্যালট নিয়ে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই নানা ধরনের বিতর্কের
জন্ম হয়েছে সেসব নিয়েও নির্বাচন কমিশন দলগুলোর সাথে কথা বলবে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে এসেছিলেন সুইডিশ রাষ্ট্রদূত। তিনি নির্বাচন কমিশনের কাছে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশন জবাবে বলেছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। এআই সৃষ্ট গুজব একটি বড় মাথা ব্যথার কারণ। এটি নিয়ে আসলে বিভিন্ন পক্ষের কাছে নির্বাচন কমিশন সহায়তা চেয়েছে। সব মিলে প্রার্থিতা প্রত্যাহারের আর মাত্র ঘণ্টাখানেক বাকি আছে। এরপরে আসলে আর সুযোগ থাকছে না প্রার্থীদের চূড়ান্তভাবে প্রার্থিতা প্রত্যাহার করার। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন আসন থেকে জামায়াত সহ অনেক প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বরিশালের 6টি আসন থেকে 5 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে বরিশাল 5 আসনে প্রত্যাহার করেন জামায়াতে ইসলামের প্রার্থী মোয়াজ্জম হোসেন হেলাল। খুলনা 1 ও 5 থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম ও আব্দুল কাইয়ুম জমাদ্দার। জোটের পক্ষে কাজ করার কথা জানান তারা। ফেনীর 3টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 প্রার্থী। জোটের পক্ষে কাজ করতে খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে দেশব্যাপী ভোটের রিকশা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দেশের সব ইউনিয়নে রিকশায় মাইকিং করে প্রচারণা চালানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এই ভোটের রিকশা কার্যক্রম হাতে নিয়েছে। মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার ও মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রচারণা বলে জানান তিনি। নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটা সর্বোচ্চ ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়ার সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। বগুড়ায় উঠান বৈঠকে গণভোটে হ্যাঁ এর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে হ্যাঁ ভোট কি এবং না ভোট হলে কি, হ্যাঁ এই বিষয়টা তাদেরকে যে জানানোটা আমাদের দরকার। আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা প্রচেষ্টা নিচ্ছি। বাগেরহাটে হ্যাঁ এর পক্ষে ভোট চান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সুনামগঞ্জে গণভোটের সরকারকে সহযোগিতা করতে ইমাম, পুরোহিত ও ফাদারদের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। পাবলিক যদি মনে করে হ্যাঁ ওনার কথা সত্য, তাহলে না ভোট মারো। আর আমি যদি বলি এই কারণে আমার হ্যাঁ ভোট দিতে হবে, তাহলে হ্যাঁ ভোট মারো, কিন্তু বাধা দেওয়া যাবে না। কিন্তু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলের হাতে সম্মতি আছে, স্বাক্ষর আছে। আপনারা দয়া করে আমরা চাইব যে আপনারা হ্যাঁ মার্কায় আপনারা যাতে আপনাদের ভোটটা দেন। এদিকে জামালপুরে ভোটের গাড়ি দেখতে ভিড় করে উৎসুক জনতা। এছাড়া পটুয়াখালী, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা চালানো হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শরীয়তপুরের জাজিরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি আরও বলেন, আজ নানা কারণে নানা বিষয়ে নির্বাচন কমিশনের আচরণে জনমনে কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত 15-16 বছর ভোট দিতে পারেনি, তারা চায় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এসব নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের নমনীয় ভাব দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আর 20 দিন পরে আবার সুষ্ঠু নির্বাচন পর এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এমন ভাবেই দায়িত্ব পালন করা উচিত যেখানে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। 2 দশক পর সিলেট সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের বাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এরপর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। তার এই সফরকে ঘিরে উৎসবের আমেজ সিলেট বিএনপিতে।
সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। এবার 2 দশক পর সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে সাজসরব পুরো নগরীতে। আগামী 22 জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেট সফর করবেন তারেক রহমান। প্রথমেই যাবেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে, এরপর জিয়ারত করবেন হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। নিরাপত্তা তো আমাদের যা আছে আমরা যতটুকু সাধ্য ততটুকু দিব, বাকি তো প্রশাসনের দায়িত্ব। ওরা হয়তো নিশ্চয়ই আমাদেরকে কোনো সাজেস্ট করবে নিরাপত্তার জন্য। মাজার জিয়ারত শেষে নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভা ও আশেপাশের এলাকায় থাকবে সাদা পোশাকে বিশেষ নজরদারি, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমরা মূলত এসএমপি, হাইওয়ে পুলিশ এবং আমাদের সিলেট জেলা পুলিশ আমরা এই নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করতেছি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পৃথক জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে হবিগঞ্জ জেলাতেও বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহাখালী কড়াইলবাসী। এতে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই মা বোনদের জন্য, মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয়। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের, দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কাজের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছে দিতে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা। একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, কড়াইলবাসীতে আপনারা যারা বসবাস করেন, আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা, প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক মহাখালী থেকে আমরা সরাসরি ছিলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক KM শহীদুর রহমান। দুপুরে পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে নিহত র্যাব কর্মকর্তার জানাজা শেষে একথা বলেন তিনি। বলেন, সন্ত্রাসীদের এই অভয়ারণ্য দখলমুক্ত করতে সব বাহিনীকে নিয়ে অভিযান চালানো হবে। এজন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। অভিযানে নিহত র্যাব কর্মকর্তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিহত র্যাব কর্মকর্তার মরদেহ নেওয়া হয় র্যাব 7-এর সদর দপ্তরে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া গতকালের হামলার ঘটনায় আহত 3 র্যাব সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা
অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দেব। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, র্যাব মহাপরিচালক তো কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন, তারপরও যেহেতু এ ধরনের একটি ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে যিনি নিহত হয়েছেন র্যাব সদস্য, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ আর কি তথ্য রয়েছে? জি, আধা ঘন্টা আগে জানাজাটি শেষ হয়েছে চট্টগ্রামের র্যাবের যে সদর দপ্তর রয়েছে পতেঙ্গায়, সেখানেই সে জানাজায় আমরা দেখছি র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে অপারেশনস যে ডিরেক্টর রয়েছেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই জানাজায় অংশ নেন। আমরা জানাজার আগে দেখেছি আসলে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার 2 কন্যা, 1 পুত্র এবং তার স্ত্রীর এক হৃদয় বিদারক দৃশ্যের তৈরি হয় সেখানে, এবং তার সহকর্মীরা এবং বিমর্ষ অবস্থায় আমরা দেখেছি তারা সকলেই বলছেন আসলে এই ধরনের ঘটনায় আসলে তার মৃত্যু তারা কখনোই কামনা করেননি। এবং গতকালকেও আসলে তার পরিবারের সদস্যদের সাথে তার কথা হয় এবং সেখানে তার অপারেশনের আগেই শেষ কথা হয় তার পরিবারের সাথে। এছাড়া গেল সপ্তাহে তার পরিবারের সাথে চট্টগ্রামে শেষ সময় কাটিয়েছিলেন। এবং এখানে আজকের এই জানাজায় আসলে আমরা দেখেছি র্যাব সদস্যদের সেই অংশগ্রহণে যে জানাজায় সেখানে র্যাব মহাপরিচালক যে কথাটি বারবার বলছেন যে জঙ্গল সলিমপুরে যে কয়েক দশক ধরে যে গড়ে ওঠা সন্ত্রাসীদের যে আস্তানা, সেটি বিভিন্ন সময় আসলে সন্ত্রাসীদের বিভিন্ন অভয়ারণ্য তৈরি হয়েছে এবং সেখানে যে অস্ত্রের বড় বড় অস্ত্র এবং সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নিয়েছেন, সেটিকে ধ্বংস করার জন্য তারা বলছেন যে সরকারকেও কার্যকর উদ্যোগ নিতে হবে এবং তারা যেটি বলছেন শীঘ্রই সম্মিলিতভাবে সবগুলো বাহিনীকে নিয়ে র্যাব এই অভিযানটি পরিচালনা করবেন এবং তারা বলছেন যে সন্ত্রাসীদের কোনোভাবেই সেখানে তারা রাখবেন না এবং সেখানে যারা অবৈধভাবে আছেন সরকারি খাস জমি দখল করে, আমরা জানি প্রায় 3100 একর জায়গা যেটি পাহাড়ি এলাকা এবং সেই গভীর এলাকা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অভিযান চালানো একটি কষ্টসাধ্য। এর আগে 2021 সালের দিকে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর থেকে আসলে কার্যত সেখানে কোনো ধরনের অভিযান পরিচালনা করতে পারেনি কোনো সংস্থাই। এবং আমরা দেখেছি গতকালকে যে ঘটনা, এর আগে গেল বছর মাঝামাঝিতে সাংবাদিকদের উপরও হামলা হয়েছে। এখন পর্যন্ত যে এই ঘটনার পরপরই পুলিশের তৎপরতা বেড়েছে এবং হয়তোবা আগামী নির্বাচনের আগে সেখানে হয়তো বড় ধরনের কোনো অভিযান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালাবে এবং তারা বলছেন যে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন দিনাজপুরের 6টি আসনের প্রার্থীরা। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের। এছাড়া বিদ্রোহীরাও চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপির প্রার্থীদের। 13টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা, সংসদীয় আসন 6টি। নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা মাঠে নানা কৌশলে করছেন প্রচারণা। এবার আসা যাক আগের হিসাবে। 2008 সাল পর্যন্ত 5টি নির্বাচনে দিনাজপুর 1, 2 ও 4 নম্বর আসনে 3বার করে জয় পায় আওয়ামী লীগ। 2বার করে জয়ী হয় দিনাজপুর 3 ও 6 আসনে। এছাড়া দিনাজপুর 5 আসনে জয় পায় 4বার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নেই, তাই এবার ভোটারদের আলোচনায় বেশি বিএনপিকে ঘিরে। এরপরই আছে জামায়াত। একটি আসনে জাতীয় পার্টিও আলোচনায় আসছে। তবে 5 ও 2 নম্বর আসনে বিদ্রোহী থাকায় কিছুটা চাপে বিএনপির মনোনীত প্রার্থীরা। আর 5 নম্বর আসনটি এনসিপির আব্দুল আহাদকে ছেড়ে দিয়েছে জামায়াত। আমরা আশা করব যে এখানে কোনো বিদ্রোহী প্রার্থী ইনশাল্লাহ থাকবে না। ধানের শীষ এখানে নির্বাচন করবে এবং 6টি নির্বাচনী আসনে ধানের শীষের অবস্থান অত্যন্ত সুসংহত। জনগণের কাছে মত যাচাই করার জন্য জনপ্রতিনিধি, তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি যারা তারা নির্বাচিত করতে পারে, এই জন্য আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সকল জনশক্তিকে নিয়ে আমি সর্বাত্মক ভূমিকা নিব ইনশাআল্লাহ। এলাকাবাসী মনে করে আমাদের দ্বারাই আগামীতে এই 4 উপজেলার উন্নয়ন সম্ভব। শুধু মার্কা দেখে ভোট দেওয়ার আগের প্রবণতা থেকে বের হয়ে আসতে চান ভোটাররা। এবার প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতাও বিবেচনায় রাখবেন তারা। সরকার ভালো মতন পাই, আবার সমাধান আমার ভালো হয়, আমার এটাই। সবাইকে সাথে নিয়ে তারা কতটুকু চলতে পারবে, সেখানে নারী আছে, আদিবাসী আছে, তারপরে সংখ্যালঘু আছে।
দিনাজপুরের 6টি আসনে বিভিন্ন দলের প্রার্থী ৪২ জন। ভোটার রয়েছেন ২৬,৬০,৭৩৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহাখালী কড়াইলবাসী। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা আবারও চলে যাচ্ছি তার বক্তব্যে। আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয়, এটি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান, সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে, আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়াইলবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইবো যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। প্রিয় এলাকাবাসী, আপনারা এই এলাকায় থাকেন, আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন, আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন, এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আগে থাকতাম ক্যান্টনমেন্টে, আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। কাজে আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকবো, আমি এই এলাকার মানুষের পাশে থাকবো। ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদেরকে বলবো দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন, আল্লাহ যাতে আমাকে রহম দান করেন, এই দোয়াতে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহাখালী থেকে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে প্রায় 300 ঘর। গভীর রাতে পালংখালী ইউনিয়নের 16 নম্বর ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দুটি ইউনিট। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। পর্যটন নগরী হিসেবে পরিচিত কক্সবাজারের 4টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া উপজেলা নিয়ে এই আসনের এবারের ভোটযুদ্ধ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে। আসনটিকে বিএনপির দুর্গ বলা হলেও বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াত। ভোটারদের মন জয় করতে পার করছে ব্যস্ত সময়। এক সময়ের জোটের শরিক হলেও এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াত। 9 বছর পর ভারতের শিলং থেকে ফিরে কক্সবাজার 1 আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এই হেভিওয়েট প্রার্থীর জয়রথ রুখতে মাঠে নেমেছেন জামায়াত ইসলামীর তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুক। গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের প্রাইম বিএনপিকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেও বিএনপির দুর্গে দখল নিতে চায় জামায়াত। নির্বাচনী পথসভায় জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহারের অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আলম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে, সেটা আপনাদেরকে দেখতে হবে।
পাল্টা বক্তব্যে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সম্মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি এদের মর্যাদা এবং এদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। শুধু চকরিয়া পেকুয়া নয়, কক্সবাজারের 4টি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত দেখছেন বিএনপির স্থানীয় নেতারা। তারা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রার্থীকে ভোট করে দেওয়ার জন্য তাদের আগ্রহ আমরা বহুল অংশে দেখেছি। তাই আমরা আশাবাদী 4টা আসনেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি এই সময় পর্যন্ত, কিন্তু নির্বাচনের এখনো মাসখানেক বাকি আছে। এই সময়টিকে যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে 12 তারিখ একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এখানে কেউ কারোর উপর প্রভাব বিস্তার করার মতো কোনো সুযোগ নেই। এখানে সবাই সমান সুযোগ পাবে এবং প্রার্থী হিসাবে জনগণ বেছে নেবে সে কে ভালো কে মন্দ। কক্সবাজার জেলায় মোট ভোটার 18,29,142 জন, যার মধ্যে শুধু চকরিয়া ও পেকুয়া আসনেই রয়েছে 5,33,089 জন ভোটার। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নীলফামারী 2 আসনের ভোটের মাঠ। বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জিয়া পরিবারের সদস্য, যে কারণে তার প্রতি ভোটার ও নেতাকর্মীদের প্রত্যাশাও বেশি। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী বরাবরই শক্ত অবস্থানে। সব মিলিয়ে অতীত ও বর্তমান প্রতিদ্বন্দ্বিতায় নীলফামারী 2 আসন এবারের নির্বাচনে বিবেচিত হচ্ছে আলোচিত আসন হিসাবে। কৃষি নির্ভর হলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এখানে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্পাঞ্চল উত্তরা ইপিজেড। 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও জুনের পুনর্নির্বাচনে জয়ী হয় জাতীয় পার্টি। 2001 সাল থেকে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। জোট রাজনীতির কারণে বিএনপি আসনটি জামায়াত ইসলামীকে ছেড়ে দেয়। জামাতের সঙ্গে জোট ভঙ্গের পর এবার নির্বাচনে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে ধানের শীষ নিয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, সেটা রোড নেটওয়ার্ক, ইন্টারনেটের নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, এছাড়া আমাদের শিল্প কলকারখানা যাতে স্মুথলি আমরা করতে পারি সে ব্যাপারে বিশেষভাবে জোর দিতে হবে। ইপিজেডকে সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। এবার জামাতের মনোনয়ন পেয়েছেন 2001 ও 2008 সালের প্রার্থী প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ। শুরু থেকেই ভোটারদের মন পেতে মাঠে রয়েছেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দৃঢ় শক্তিশালী সংগঠন হিসেবে জামাত ইসলামের প্রার্থী হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমার এই বিচরণের কারণে এখানকার জনগণ আমাকে বেছে নেবে। পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে যিনি সবচেয়ে বেশি অবদান রাখবেন তাকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। তাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। মেধাবীদেরকে যোগ্য সম্মান দেবে এবং আমার শহর নীলফামারীকে এগিয়ে নেবে। আমার ভোট তার পক্ষেই হবে। আমি চাই একটা সুন্দর ভোট হোক, সুন্দর পরিবেশে আমি আমার ভোট যাতে আমি দিতে পারি অ্যান্ড যাতে ভালো সরকার আসে। নীলফামারী 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,80,917 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,09,277, নারী ভোটার 1,09,638 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। জামালপুর 4 আসনে বিএনপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ও তার ভাই নাদিম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত 15 জানুয়ারি ডয়েল ইউনিয়নে ধানের শীষের প্রতীকে ভোট চান শামীম তালুকদারের ভাই নাদিম তালুকদার। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়। এছাড়া 19 জানুয়ারি উপজেলার ডিগ্রির চর বাজারে মিছিল ও প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী সামিউল হক ফারুকীকে নোটিশ দেয় ইসি। দিনাজপুরে সঞ্চিত আমানতের মুনাফা আদায়ের দাবিতে মানববন্ধন করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। বেলা 12টার দিকে শহরের চারুবাবু মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীরা বলেন, সরকার 5টি ব্যাংক একীভূত করার পর থেকে গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। সঞ্চয়ী গ্রাহকদের মুনাফাও বন্ধ করে রেখেছে তারা। এতে মুনাফার উপর নির্ভরশীল অনেক পরিবার বিপাকে পড়েছে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
মানববন্ধন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দিয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে 9 তলা নতুন ভবনের কাজ 8 বছরেও শেষ হয়নি। বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। ঠিকাদারের পকেটে ঢুকেছে 60 কোটি টাকা। তবে জেলার রোগীদের দুর্দশা ঘোচেনি। বাকি কাজ শেষ করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আউটডোরে এভাবেই প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয় রোগীদের। প্রত্যেক বিভাগেই রোগীর চাপ কয়েক গুণ। শয্যা সংকটে বারান্দায় থেকেও চিকিৎসা নেন রোগীরা। এই পরিস্থিতিতে 2017 সালে 100 শয্যার হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। 2018 সালে জুনে শুরু হয় নতুন ভবন নির্মাণ। শুরুতে 18 মাসের প্রকল্পের ব্যয় ধরা হয় 35 কোটি 36 লাখ টাকা। পরে 2021 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ালে ব্যয় বেড়ে দাঁড়ায় 60 কোটি টাকা পর্যন্ত। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ইস্কান্দার মির্জা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয়। তার অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণের টাকা গচ্চা গেলেও সুফল মিলছে না। সদর হাসপাতালের যে নতুন ভবনটা আজকে কয়েক বছর হচ্ছে বলে হচ্ছে না। আমাদের জেলাবাসী এই সেবাটার কদিন গেলে আমরা এই সেবাটা পাবো। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ভবনটি দ্রুত কাজ শেষ করে এই জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। 9 তলা ভবনের প্রায় 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত বিভাগকে অনুরোধ করা হয়েছে, জানান সিভিল সার্জন। 5 আগস্টের পট পরিবর্তনের কারণে এটার কিছু কাজের অর্থ এটা চলে গিয়েছিল। যাই হোক, আমি আসার পরে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কয়েকবার বসে আমরা এটা উপরে পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ বলছে, নতুন প্রকল্প নিয়ে ভবন নির্মাণের বাকি কাজ শেষ করা হবে। প্রশাসনিক অনুমোদন পেয়েছি, প্রাক্কলন তৈরিপূর্বক আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। তো এই প্রাক্কলনটা অনুমোদন হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ টেন্ডারে যাব। অভিযুক্ত ঠিকাদারের বিচার ও ভবনের কাজ শেষ করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীর রায়পুরায় জেল পলাতক এক আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মরজাল এলাকায় সমিলের পাশ থেকে অপু আহমেদ নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপু হত্যাসহ একাধিক মামলার আসামি। জুলাই আন্দোলন চলাকালে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যান তিনি। পুলিশ জানায়, সকালে সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। এরপর তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ইউজিসি 2025-26 শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে 2টি বিষয়ে পাঠদান কার্যক্রমে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। দুপুরে নওগাঁ শহরের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, অত্যাধুনিক শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব সহ সব ধরনের প্রস্তুতি আছে। জানান, আইন বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। মেধাবীদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন উপাচার্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিপি শামীম খান। বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছে। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির জনসমর্থন বাড়ায় আমির হামজা বিএনপির নেতাদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। গত 16 জানুয়ারি একটি ওয়াজে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।